আওয়ামী লীগের ইতিহাস আছে, আওয়ামী লীগের ঐতিহ্য আছে। আওয়ামী লীগ তো আর হুট করে ছুঁড়ে ফেলা দেওয়া দল না। এখনো বাংলাদেশে আওয়ামী লীগের 50%-এর উপরে আওয়ামী লীগের সমর্থন আছে, ভোট আছে। আপনি জরিপ করে দেখেন আওয়ামী লীগকে আপনি বুঝবেন কিভাবে? বাংলাদেশের 50% লোক বাদ দিয়ে আপনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এই সংসদ চালাবেন, এই রাজনীতি অঙ্গন চালাবেন, কিভাবে চালাবেন? আওয়ামী লীগকে তো বাদ দিয়ে চালান যাবে না। আওয়ামী লীগই এই দেশের একমাত্র দল যেটা স্বাধীনতা সাপেক্ষে এই দেশ স্বাধীন করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র দল, এই দেশ প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের ওয়ারিশ আওয়ামী লীগ, এই দেশের হকদার আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কখনোই বাংলাদেশ স্বাভাবিক সঠিকভাবে পরিচালনা হতে পারে না। তাই আমরা চাই আওয়ামী লীগ সরকার আবার আসুক, ফিরে আসুক। আমরা প্রয়োজনে আবার আন্দোলনের জন্য আমরা মাঠে নামবো। আমরা দেখি আরো কিছুদিন দেখি এরা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, বাধ্যগত আমরা আওয়ামী লীগের জন্য আমরা বুকের রক্ত রাজপথে দিব এবং আন্দোলনে মাঠে নামবো। আমরা থাকবো আওয়ামী লীগের পাশে, আজীবন থাকবো। আওয়ামী লীগ হচ্ছে এখন 20 কোটি মানুষের দল। এদেশে যদি 20 কোটি মানুষ থাকে, প্রত্যেক দুয়ারে দুয়ারে দল হচ্ছে আওয়ামী লীগ। কার এত বড় সাহস আছে যে আওয়ামী লীগ এখন দেশে এনে পুনর্বাসিত করা উচিত? পুনর্বাসিতর অর্থটা কি? এটা হচ্ছে আমাদের অপমান করা। আমাদের 20 কোটি মানুষের আত্মার জায়গায় 20 কোটি মানুষের ইমোশনের দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একা আওয়ামী লীগের সম্পত্তি না। তো এখানে পুনর্বাসনের কি আছে? আওয়ামী লীগ তো দেশে আছে, আর এখন আলটিমেটলি এটা প্রমাণ হয়ে গেছে। তো আরো হাতে বাংলাদেশ নিরাপত্তা না হচ্ছে গিয়ে মহিলা শিশুদের নিরাপত্তা, না হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা, কোনটা নিরাপত্তাই তো আপনারা দিতে পারছেন না। এনসিপির নেতা সার্জিস আলম বলতেছে, আমি ইশারা দিলে এই দেশে আবার গণ অভ্যুত্থান হয়ে যাবে। আহা হা হা, সার্জিস আলম জায়গা জায়গা স্বপ্ন দেখতে আসছে, নেড়া বেলতলায় একবারই যায়। পাবলিকের জীবন এত সস্তা না যে আপনাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করবে, তারা জান দেবে। মাঝখান থেকে আপনারা পদ পদবি ভোগ করবেন, টাকার পাহাড় বানাবেন, আর পাবলিক বসে বসে আঙুল চুষবে। সেটা আর হবে না। পাবলিক আর আপনাদের সাথে নাই। এই অবস্থায় আওয়ামী লীগ যদি ফিরে আসে, আপনাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে কষ্ট হবে, হয়তো পারবেন না। আওয়ামী লীগ যদি এই স্রোতের মতো এগিয়ে যায়, তখন কিন্তু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তো সেই অবস্থা তৈরির আগেই আপনারা সবাই বসে মিলেমিশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের স্বার্থে, 20 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করেন। যার যার মত পথ নিয়ে শেষে রাজনীতি করেন, কিন্তু জাতীয় স্বার্থে আপনারা সবাই একসাথে থাকেন। এদেশের 20 কোটি মানুষ এইটাই দেখতে চায়। এইটা যখন শুরু হবে, এদেশের 20 কোটি মানুষের মুখেই হাসি ফুটবে। আজকে বিভিন্ন গণমাধ্যম দেখলাম, বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, আরো বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে এবং জনসমাগমও অনেক হয়েছে অন্যান্য সময়ের চেয়ে, যেটা দেখা গেল আমরা ভিডিওতে যেগুলো দেখলাম। মূল কথা কি, আওয়ামী লীগের হাতে তো এই দেশের জন্ম হয়েছে, তারা এই দেশের বড় একটি রাজনৈতিক দল। এই দলকে আসলে নিষিদ্ধ করা কোনোদিনও সম্ভব না। সবচেয়ে বড় বিষয়টা কি, গত 2 বছরেও এত নির্যাতনের পরেও তাদের একটা মানুষ দল ছেড়ে অন্য দলে জয়েন করে নাই। আজ পর্যন্ত দেখা যায়নি যে সংবাদ সম্মেলন করে বা ফুলের মালা গলায় নিয়ে অন্য দলে যোগ দিয়েছে, এরকম কোনো রেকর্ড গত 2 বছরে নাই। এর অর্থ কি, তাদের অবস্থান, তাদের শক্তি টক্তি সবই অটুট আছে। রাজনীতিতে একটা বড় কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে নেই। আর হলো ইংরেজিতে খুব বড় একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তা সেই রাজনৈতিক স্রোত যখন একটা বড় রাজনৈতিক দলের শুরু হয়, সেই স্রোতকে আসলে থামানো যায় না, বাদ দিয়ে থামানো যায় না, বাদ ভেঙে সেই স্রোত চলতেই থাকে। তে দেশে আওয়ামী লীগেরও যখন আবার রাজনৈতিক স্রোত শুরু হবে, এই স্রোতকেও বাদ দিয়ে আসলে ঠেকাতে পারবে না। এই স্রোত চলতেই থাকবে, এগিয়েই যাবে। এদেশের সাধারণ জনগণও চায় যে এই নিষিদ্ধের বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করে দিয়ে সবাইকে নিয়ে যার যার রাজনীতি করেন, কিন্তু সহ অবস্থানের রাজনীতি করেন দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। কেউ ভুল ত্রুটি অপরাধ করলে করবে, মানুষই করে, তাদের আইনি প্রক্রিয়ায় বিচার হবে। কিন্তু একটা সংগঠনকে, কোটি কোটি মানুষের হৃদয়ে যে সংগঠন তারা ধারণ করে, সেই সংগঠনকে এটাকে আসলে এইভাবে দমন করা যায় না। এই ঝটিকা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যখন একটা দেশের সংসদ চলে, ওই সংসদ এরিয়ার মধ্যে সবসময় 144 ধারা জারি থাকে। তো সেই 144 ধারা ভঙ্গ করে দেখলাম ওই সংসদ এরিয়ার ভিতরেও বেশ ভালো একটা জনসমাগম সহ তারা একটা ঝটিকা মিছিল করে গেছে। এটা আসলে কি বার্তা দিচ্ছে? এটা বার্তা দিচ্ছে তারা যে 2 বছর বা 1.5 বছর তারা যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা ধারণ করে বসে আছে, এটা একটা বিস্ফোরণ হচ্ছে তাদের ভিতর। এই বিস্ফোরণের কারণে তারা এটা আসলে জনসমক্ষে চলে আসতেছে, মানুষকে দেখাচ্ছে। তা আসলে একটা সংগঠন এইভাবে আটকায় রাখা যায় না। আপনারা বসেন, সবাই রাজনীতি করে দেশের সাথে এগিয়ে যান। এবং এই আওয়ামী লীগেরাই যখন এই যে তারা আস্তে আস্তে সামনে চলে আসতেছে নিষেধাজ্ঞার পরেও, এটা একসময় ভয়াবহ বিস্ফোরণের রূপ নেবে। তখন আসলে এই দেশের অবস্থান আরো ভয়াবহ হবে। আর মারামারি, হানাহানি, কাটাকাটি আমরা চাই না। এই দেশটাকে নিয়ে সবাই চলুক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং তাদের যে অপরাধী যারা আছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্যিকারের অপরাধী যদি কেউ থাকে, আপনারা যেটা বলতেছেন বলেন, তাহলে তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করেন। আইনি প্রক্রিয়ায় সে নির্দোষী প্রমাণিত হলে খালাস পাবে, দোষী হলে সাজা ভোগ করবে। সংসদ সদস্য হান্নান
মাসুদ মনে আক্ষেপ নিয়ে বলতেছে আমরা রাস্তায় বের হতে পারি না, রাস্তায় বের হইলেই মানুষ খালি গালি দেয়, মানুষ আমাদের টোকাই, রাজাকার, দেশ ধ্বংসকারী বলে। যারা এগুলা বলে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। নিউজের কমেন্ট বক্সে পাবলিক তো বলতেছে টোকাই রে টোকাই কইব না তো কি কইব, রাজাকারে তো রাজাকারই কইব, আর যারা দেশ ধ্বংস করছে তাদের তো দেশ ধ্বংসকারী বলবো। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইনশাআল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গ। আমি একলা না, যদি সবাই আমার মতন যদি সবাই যদি চায় তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সাথে, রব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহ যদি তার মুখের দিকে চায় তাহলে সে আসবে, আসলে আমাদের জন্য ভালো হয়। জয় বাংলা, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, চাই এই ইউনূসের বিরুদ্ধে মামলা করতে এবং তার বান্ধব নূরজাহানের বিরুদ্ধে এবং তার যত সঙ্গীরা আছে, এই যত উপদেষ্টারা ছিল আজকে যে লুটপাট করেছে, দেশ ধ্বংস করেছে, তারা যেন কোনো অবস্থাতেই এই বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে না পারে। তার জন্য আমি সকলকে আহ্বান করব, যে যেখানে আছেন সেখান থেকেই এদেরকে প্রতিহত করবেন। বর্তমানে যিনি ক্ষমতায় আছেন তাকেও আকর্ষণ করে বলতে চাই যে এই ইউনূসের সমস্ত প্রটোকল বাতিল করা হোক। জুলাই একটা ভয়াবহ ষড়যন্ত্রের নাম। কেন জানেন? কারণ এই জুলাইতে যে প্রথম শহীদ হয়েছে এরা দাবি করে, সেই আবু সাঈদের যে মৃত্যু, সেই মৃত্যু রহস্যময়। কারণ প্রথম যেই ময়নাতদন্ত রিপোর্টটা এসেছে, সেই ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে যে তার গায়ে অনেকগুলো গুলি লেগেছিল এবং মাথাতেও আঘাত হয়েছে। পাকিস্তানের দালাল ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ সরকার পতনের পরে বলেছিল আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে নাকি জনজয় কোনো মানুষ আসবে না। পাকিস্তানের দালাল ফুয়াদ, তুমি আজকে দেখো যে চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জনজয়, লক্ষ লক্ষ মানুষের দল, জনজার পরে বয়স্ক থেকে শুরু করে শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই একসাথে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে যে 300 শিশু মৃত্যুবরণ করছে, এই মৃত্যুর দায় এই ইউনূসকে গ্রহণ করতে হবে, তার স্বাস্থ্য উপদেষ্টাকে এবং ইউনূসকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই সরকারকে। বিএনপি সরকার বলছে যে 300 শিশু মৃত্যু হচ্ছে, সেই মৃত্যু মূলত বিগত সরকারের গাফিলতির কারণে। আমরা বলতে চাই এই ধরনের দায় সারা বক্তব্য দিলে হবে না। এই সরকারকে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি করতে চাই, শিশুদের মৃত্যুতে যাদের টনক নড়ে না, যারা বিচার ব্যবস্থার দিকে আগাতে পারে না, তারা জনগণের সরকার হতে পারে না। যদি জনগণের সরকার নিজেদেরকে প্রমাণ করতে চান, তাহলে আমরা বলবো দায় সারা বক্তব্য দিবেন না। এই যে একের পর এক মৃত্যু, এত এত শিশুর মৃত্যু, 300 শিশুর লাশ, 40,000-এর বেশি শিশু আক্রান্ত, তাদের এই আক্রান্তের মৃত্যুর জন্য সরকারকে উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে যে দোষী, সেই দোষীদেরকে ওই ইউনূসের সরকারের ক্ষমতাসীন যারা ছিল, এই নূরজাহান বেগম সহ অন্যান্য যারা দোষী ছিল, সব দাঁড় করাতে হবে। কোমলমতি শিশু মারা গেছে 28 জন। এই শিশুরা ছিল নিরপরাধী, এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাকিব 2টা সন্তান, তার জীবন আর কোনো ছেলে সন্তান হবে না, 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাকি, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের গড়ে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল, বাদী এবং সাক্ষীরা। গত 18 মাসের বিফোর দা ফেব্রুয়ারির পূর্বে যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের নেগলিজেন্স ছিল, যারা দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা এই মামলাটা তাদের নেগলিজেন্স, রাষ্ট্রের দায়িত্ব থাকার পরে একটা যুদ্ধ বিমান কোথায় থেকে উদয়ন হবে, কোথায়, এখানে যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস নেগলিজেন্স ম্যাটার? এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই বিমান, যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে
35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা। এটা তদন্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে বাংলাদেশের বিশাল এখনো অসংখ্য লিগ্যাল এজেন্সি রয়েছে যাহারা তদন্ত করলে প্রকৃত ইতিহাস বেড়ে আসলেই আমরা যাদেরকে এখানে আসামি হিসেবে নিয়েছি প্রত্যেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই কারণে ন্যায় বিচারের সাথে আমরা আজকে আদালতের দ্বারস্থ হয়েছি। আসামির সংখ্যা এখানে এয়ার মার্শাল যিনি চিফ বর্তমানে বিমান বাহিনীর, উনি আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি নেগলেসিস ছিল, তিনি ওখানে দায়িত্বে থাকার পরে এই বিমানটি ত্রুটিজনিত বিমানটি কেন উদয়ন হল, এই কারণে ওনার অধীনস্থ কর্মকর্তারা রয়েছেন। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কর্নেল নুরনবী কর্নেল, তারপরে মোহাম্মদ জিয়াউল আলম ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার পরবর্তীতে মোহাম্মদ মাসুদ আলম ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, রিফাত নবী স্কুল শাখার প্রিন্সিপাল, চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার নেগলিজেন্স এই প্রতিষ্ঠান ভবন নির্মাণের ত্রুটিতে এটা রিপোর্টে আসছে, তদন্ত রিপোর্টে আসছে। ফিল্ড মার্শাল সুপারভাইজার যিনি উত্তরা দায়িত্বে আছেন ওই এলাকার, তাই সেই সিদ্দিক জুবায়ের শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানটি কিভাবে চললো অনৈতিকভাবে, সেই কারণে উনি আসেন। সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, যার আন্ডারে এই বিমান উদয়ন হয়, এবং তিনি জাতির সাথে একটা কমিটমেন্ট দিচ্ছেন যে এদেরকে আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ দিব। তাকে 2টা সেকশনে নেওয়া হলো, 323 এবং 418-তে 2 সেকশনে তার বিরুদ্ধে লাই করবে। ডক্টর আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তারপরে সিআর আব্রাহাম, সাবেক শিক্ষা উপদেষ্টা, রাজওয়ানা হাসান, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, শফিক আলম, প্রেস সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়। জুলাই যোদ্ধারা কিন্তু অলরেডি মাইনকাটি পাই ফাইসা গেছে। এই যে আসিফ মাহমুদ সহ তথাকথিত জুলাই যোদ্ধা যারা আছে, এদের যে ভাই সামনে কি কঠিন সময় আসতেছে, এদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। আওয়ামী লীগ দল যদি ক্ষমতায় আসে, এই জুলাই যোদ্ধাদের তো কোনো অস্তিত্বই থাকবে না। অনেকে তো আবার এটাও বলে এই জুলাই যোদ্ধাদের কবর থেকে তুলে এনেও শেখ হাসিনা শাস্তি দিবে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলতেছে, পুলিশ হত্যার জন্য যদি জুলাই যোদ্ধাদের নামে মামলা করা হয়, তাহলে আমিও রাজাকার হত্যায় মুক্তিযোদ্ধাদের নামে মামলা করব। ভাইরে ভাই, আমার তো মনে হইতেছে এই নাহিদ ইসলামের মাথার টাট্টার জল্লা একদম বাষ্ট হয়ে গেছে। এই কারণে এইসব আবল তাবল পাগলামি সাগলামি কথাবার্তা বলতেছে। কিসের সাথে কিসের তুলনা করছে? পুলিশ কি রাজাকার ছিল? 1971 সালে রাজাকারদের যে ভূমিকা, পুলিশ কি সেই ভূমিকা পালন করছে? কিসের সাথে কি তুলনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ কথা বলতে চাচ্ছি। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার সময় রাষ্ট্রের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, যেটা ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা তার একটি প্রেস ব্রিফিং এ বলেছেন। শেখ হাসিনা ক্ষমতা আয়িত হন, তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। সেটা এই বছর এসে উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার উপরে। আপনারা শুনলেন, তিনি বলছেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, আর ইউনূস সরকারের সময় সেটা 23 লক্ষ কোটি টাকায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বলেছেন ঋণের পরিমাণ এখন 30 লক্ষ কোটি টাকা। শেখ হাসিনার সময় ছিল 2 লক্ষ কোটি টাকা, ইউনূসের সময় 23 লক্ষ কোটি টাকা। তারেক জিয়া ক্ষমতা গ্রহণ করেছেন অল্প দিন, এখন সেই ঋণের পরিমাণ 30 লক্ষ কোটি টাকা। এখন শেখ হাসিনার শাসনামলে দেশের যে বড় মেগা প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 3rd টার্মিনাল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরবর্তীতে জনাব তারেক রহমানের আমলে এ জাতীয় কোনো মেগা প্রকল্পে কোনো ব্যয় হয়নি নতুন করে। ফলে শেখ হাসিনা যদি 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করে থাকেন তার সরকার, তাহলে সেই ঋণ ব্যবহৃত হওয়ার যে দৃশ্যমান মেগা প্রকল্পের কথা আমি উল্লেখ করলাম কয়েকটি, ডক্টর ইউনূস 2 লক্ষ কোটি টাকা থেকে 23 লক্ষ কোটি টাকায় ঋণের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কি কাজ করেছেন বাংলাদেশের?
কোথায় কোন উন্নয়ন প্রকল্প নিয়েছেন? একটিও নেননি। তারেক রহমান ক্ষমতা এসেছেন অল্পদিন, তার বক্তব্যে প্রতিভাত বৈদেশিক ঋণের পরিমাণ এখন 30 লক্ষ কোটি টাকা। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে বোয়িং বিমান কেনা সহ অন্যান্য যে খাত, সেই খাতে যে পরিমাণ ঋণ এসে যাবে, তা নিয়ে সরকার চালানো কি সম্ভব হবে? এই ভয়াবহ ঋণ ইউনূস সরকার আমলের বিশাল অংশের টাকা কোথায় গেছে তা অবশ্যই তদন্তের দাবি রাখে। এই ভয়াবহ ঋণের বোঝা বাংলাদেশের প্রতিটি মানুষকে বহন করতে হবে, কিন্তু ঋণের টাকায় কোথায় ব্যয়িত হয়েছে তার কোনো তথ্য নাই। এই ভয়ঙ্কর তথ্য নিয়ে সোচ্চার হওয়া উচিত দেশের অর্থনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্লেষক এবং সমাজের যারা এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। ভেবেছেন কত ভয়ঙ্কর ঘটনা এটা? আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি দাম ঠিক করে দিবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদা আছে, এই ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। এটা করলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ এখন আর আপনার না, এই দেশ আমেরিকা। আমেরিকার কথা ছাড়া আপনি কোনো কিছু কিনতে পারবেন না, কারণ আমেরিকা এমন চুক্তির সাথে ইউনূস সাহেব আমাদেরকে জড়িয়েছে, আজ বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের যে আপনার যে অধিকার, সে অধিকারটুকু নেই। প্রিয় ভাইয়েরা, আপনি আমেরিকা যে কাজ করেছে, আপনার দেশে কি পণ্য আপনি আমদানি করবেন, আপনি কোন দেশ থেকে আমদানি করলে আপনি কম দামে পাবেন, সেই সুযোগও নেই। আমেরিকা সেটা বাধ্য করে দিয়েছে, তার দেশ থেকে ওই পণ্য আনতে হবে এবং তার পরিবহন ব্যবস্থা অতিরিক্ত দামেও তার দেশ থেকে ওই পরিবহনের মাধ্যমে ওই পণ্য আনতে হবে। আপনি জানেন, এই যে আমাদের ওষুধ শিল্প, বিভিন্ন কল কারখানা যাই লাগুক না কেন, এটা হলো অশুল্ক সুবিধা। অশুল্ক সুবিধা নেওয়ার জন্য আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছে, এই সুবিধাগুলো আমেরিকাকে দিতে হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমাদের দেশের প্রতিষ্ঠানকে আমাদের দেশের সরকার যে ধরনের সুবিধা দেয়, আমেরিকাকে আমরা ওই ধরনের সুবিধা দিতে আমরা বাধ্য থাকিব। এই ধরনের চুক্তি করেছে এবং আমার দেশের যেসব আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা বিদেশ থেকে আনতে হয় না, আমাদের কৃষি, আমাদের বিভিন্ন যে পশু সম্পদ, এসবের খাদ্য জাতীয় জিনিস আমেরিকার কাছ থেকে আনতে আমাদেরকে বাধ্য করবে। আপনারা জানেন যে পণ্য আমেরিকায় কোয়ালিফাইড না, ওদের সিনেটে যেটা বাতিল হয়, ওই পণ্য বাংলাদেশে আনতে আমরা বাধ্য হব। আমাদের যে বিএসটি আমরা বলি যে আমরা যে স্ট্যান্ডার্ড মান তৈরি করি, আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আমাদেরকে আমেরিকা দিবে না। তারা আমাদেরকে যে পণ্য দেয়, সে বিষযুক্ত হোক, সেই পণ্য আমাদেরকে খেয়ে মরতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে চুক্তি হয়েছে, আমি আপনাদের সাথে 2 ঘন্টা কথা বললেও সেই চুক্তি এখানে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আমরা ছোট আকারে আপনাদের কাছে আসছি। আপনারা জানেন 14টি বোয়িং বিমান 1,80,000 কোটি টাকা দিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। 1,80,000 কোটি ডলার। আপনি বুঝতেছেন এটা কত টাকা? আমাদের বাংলাদেশে যে প্রতি বছর বাজেট হয়, এটার অনেকাংশে এক একটি বাজেটের কাছাকাছি চলে যাচ্ছে। তাই প্রিয় ভাইওরা, আমাদের যে প্রত্যেক যে বাজেট, প্রতি বছরের উন্নয়ন যে বাজেট, আমরা সেটা এখানে করতে পারি, কিন্তু আমেরিকা আমাদেরকে বাধ্য করছে যে পণ্য আমাদের দরকার নাই। আবার তারা আমাদেরকে বাধ্য করছে আমার দেশের শিল্প কলকারখানাকে আমরা যে ধরনের সুবিধা দেয়, ভর্তুকি দেয়, সেটা নাকি আমরা দিতে পারবো না। আরে ভাই, দেশ আমার, দেশের জনগণ আমার, আর আমার দেশের জনগণ কিভাবে ঘুমাবে, কি খাবে, সেটাও নাকি দাম ঠিক করে দিবে। তাই প্রিয় ভাই বোনেরা, এই সাম্রাজ্যবাদী ট্রাম্পের যে তৎপরতা, সাথে ইউনূস সাহেব যে ইউনূস বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছে, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই দেশে একটি সরকার গঠনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা কায়েমের ব্যবস্থা আমরা যেতে চেয়েছি। কিন্তু এই ইউনূস আজকে এদেশের জনগণের যে সাথে যে ধরনের বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছে, এর জবাব জনগণকে আদায় করে নিতে হবে। ইউনূস সাহেব ক্ষমতা ছেড়েছে, ভিভিআইপি মর্যাদা আছে, ইউনূস দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইউনূসকে বাংলার মাটিতে বেঁধে রাখতে হবে, না হলে এদেশের জনগণের মুক্তি মিলবে না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমার দেশকে রক্ষা করতে হবে। সেই